জলটা খান। আপনি আমাদেরকে ডেকে সারেন্ডার করেছেন, আর এখন যদি পুরো ঘটনাটা না বলেন তাহলে তো কোনো লাভ নেই। ফুলশয্যা প্রত্যেকটা মেয়ের জীবনেই একটা আনন্দ ঘন মুহূর্ত, সেই সঙ্গে একটু ভয়, একটু আবেগ, আবার একটু উদ্বেগ। কারণ এই দিনটা থেকেই একটা নতুন জীবনের প্রবেশের প্রস্তুতি তৈরি হয়। তাই অপেক্ষা করছিলাম আমার স্বামী শ্যামের এক নতুন রাধা হয়ে উঠবার। দরজার সামনে ছায়া দেখে ভাবলাম বুঝি শ্যাম এলো, কিন্তু না। কোথায় শ্যাম? অপেক্ষা আর পায়চারি করতে করতে একটা সময় কখন যে চোখে ঘুম চলে এলো বুঝতেই পারিনি আমি। তোমার তাহলে আসার সময় হলো। আজ তোমাকে ডেকে ডেকে নিয়ে আসতে হলো। আর কিছুদিন পর তো তুমি আসবে কিনা সেটাই সন্দেহ। এটা তুমি কি বলছো? তুমি তো সবটাই জানো। বাবা মায়ের জোরাজুরি করাতে বিয়েটা আমি করলাম। আমি কি একটু রাজি ছিলাম বিয়েটার জন্য? কিন্তু তোমার মুখটা দেখে কি সেটা মনে হচ্ছে এখন? তাহলে আমার মুখ দেখে কি মনে হচ্ছে শুনি? কি মনে হচ্ছে শুনবে? বলো। তোমার মুখটা দেখে আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে নতুন বউকে পেয়ে তুমি আমাকেই ভুলে গেছো। তাই তোমার এটাই মনে হচ্ছে? ঠিক আছে, আমি এক্ষুনি তোমাকে প্রমাণটা করে দিচ্ছি। হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে গেল পাশের ঘরের হাসাহাসির শব্দ। আসো। একটু কান পাততেই আমি বুঝতে পারলাম আমার শ্যামের রাধা আমি নই, অন্য কেউ। রাগে আমার গা রিরি করে উঠল। ফুলশয্যার রাতেই আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। স্যার, বডিগুলোকে পোস্টমর্টমে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর মার্ডার ওয়েপনটাও ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। গুড। শুনুন, আপনি ওখানে বসুন আর ওনার বয়ানটা রেকর্ড করুন। যদি আমি ধরেই নিই যে ঘটনাটা সত্যি, তাহলে আপনি আগেই কেন এটা কাউকে জানালেন না? আর ফুলশয্যার রাতেই তো আপনার ভবিষ্যৎ, আপনার কথা অনুযায়ী সে তো আপনি টের পেয়ে গিয়েছিলেন। ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না,
দিনের পর দিন ওদের ঘনিষ্ঠতা বেড়েই চলল। শ্যাম আমাকে সময় না দিলেও ওর বৌদি তুলিকে সময় দিতে একদম ভোলে না। একদিন শ্যামের সাথে মার্কেটিংয়ে যাব বলে যখন পৌঁছলাম, কি হলো চলো। চলো। এ দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? যাবে না? তুমি চলো। এক্সকিউজ মি। লজ্জায় অপমানে আমার মরে যেতে ইচ্ছে করছিল। তাই আমি ভাবলেও কিচ্ছু ঠিক হলো না। রাতের পর রাত এই নোংরামি চলতে থাকে। কোনো বউয়ের পক্ষে কি এগুলো মেনে নেওয়া সম্ভব? আপনি বলুন। আপনার ভাসুর সে কি জানতো এসব? উনি কাজের সূত্রে কলকাতার বাইরে থাকেন। এখানে আসতেন দু একদিনের জন্য। হয়তো বা উনি জানতো বা উনি জানতো না, আমি ঠিক জানি না। তার মানে এই সত্যটা আপনি ছাড়া আর কেউ জানতো না, আর আপনিও কাউকে জানাননি, তাই তো? সেবার বেশ কিছুদিন আমার ভাসুর বাড়িতে ছিল। তুমি তাহলে চলে যাচ্ছ, তাই তো? হুম, তাহলে তোমার জামা কাপড় সব গুছিয়ে রাখছি। আসলে এই আমার অফিসে একটা গন্ডগোল চলছে, বুঝলে তো। তো নাও যেতে পারি। এক কাজ করবে, আমাকে একটু চা এনে দাও না। গন্ডগোল চলছে তার মানেটা কি? হ্যাঁ, গন্ডগোল চলছে বলে তুমি কি হাত পা গুটিয়ে বসে থাকবে নাকি? আরে আহা। কোনো কাজকর্ম করবে না? আরে বাবা, হাত পা গুটিয়ে কেন বসে থাকবো? দেখো, বাইরে বাইরে এই ঘর ছেড়ে ঘুরে বেড়াতে আমার আজকাল আর ভালো লাগে না। ভাবছি আমাদের পুরনো ব্যবসাটা শুরু করলে আবার কেমন হয়। না মানে বাবা ফিরুক, তার সাথে আলোচনা করে ঠিক করবো আর কি। তুমি কি, কেন? তুমি এত ভালো চাকরি ছেড়ে তুমি এখানে নতুন করে ব্যবসা শুরু করবে? আরে বাবা, আমাদের কি ভবিষ্যৎ নেই নাকি? তা কেন? এই নিন দাদা চাটা। হুম। আমার মনে হয় দাদা আপনি কথাটা ঠিকই বলেছেন। তার মানেটা কি? হ্যাঁ, তুই বড়দের মধ্যে নাক গলাচ্ছিস কেন? এটা আমাদের ব্যাপার, আমরা বুঝবো। তুই একদম চুপ করে দাঁড়িয়ে থাকবি। আরে ওকে কেন বকছো? ও তো ঠিক কথাই বলছে। একটা বাইরের লোকের কথায় তুমি তুমি আমাকে ভুল প্রমাণ করছো। এই কে বাইরের লোক? কাকে বলছো? ও তো আমাদের ঘরের লোক। ও তাহলে তাহলে থাকো তুমি তোমার ঘরের লোককে নিয়ে। আমি আজই আমার বাপের বাড়ি চলে যাব, আসানসোলে। আরে তোমার এত বড় স্পর্ধা, তুমি বৌদির মুখে মুখে তর্ক করছো? ও বাড়িতে আসা মাত্রই সবকিছু লাগিয়ে দিয়েছে তো। বেয়াদব মেয়ে কথাকার। ওটা ওদের প্রাইভেট ম্যাটার, তুমি কে নাক গলানোর? আচ্ছা, আর রাতের পর রাত যখন আমার পার্সোনাল ম্যাটার নিয়ে টানাটানি করে তখন কোনো দোষ হয় না? শাট আপ! এত বড় স্পর্ধা তোমার?
বিয়ের প্রথম দিন থেকে না আমি এগুলো সহ্য করে আসছি। কাউকে একটা কথা পর্যন্ত বলিনি আমি। কোনোদিনও আমি তোমাকে নিজের করে পাইনি। বিয়ে করেছিলে কেন আমাকে তুমি? এই শোনো, এই ন্যাকামোটা না করো না, ঠিক আছে? কি আছে তোমার মধ্যে? হ্যাঁ, কি আছে? তোমাকে এখানে থাকতে দিচ্ছি, এই তোমার বাপের ভাগ্যি। মা বাবা জোর জবরদস্তিতে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম বলে। তোমার ব্যাগটা গুছিয়ে দিয়েছি। 9:40 আমার ট্রেন। লাঞ্চ প্যাকটা দিয়ে দিয়েছো? তুমি তাহলে সত্যিই যাচ্ছ, তাই তো? তুমি জানো অকারণ অশান্তি আমার পছন্দ নয়। তাছাড়া আমার কারণে কারোর সংসার ভাঙুক আমি চাই না। বেশ, তুমি যা ভালো বোঝো। আমার ভাসুর চলে যাওয়ার পর থেকে ওরা আরো বেশি দুঃসাহসী হয়ে উঠল। যখন তখন যেখানে সেখানে ক্রমশ একা হয়ে পড়ছিলাম আমি। বাবার কাছে চলে গেলেন না কেন? কি করব বলুন তো? তখন সবে সবে আমাদের বিয়ে হয়েছে, কয়েক মাস হলো। আরে বাবা, পুলিশে তো অ্যাটলিস্ট কমপ্লেনটা করতে পারতেন। শ্বশুর শাশুড়ি অ্যাটলিস্ট। সে সুযোগ তখন ছিল না। ওর বাবা মা তখন নর্থ বেঙ্গল থেকে ফিরে আসে, আর আমার বাবাকেও তখন ডেকে পাঠানো হয়। আমার বাবাকে ওরা সাজানো কথায় অনেক কিছু বলে বলে দেয়। তারপর আমার বাবা বলে মানিয়ে নিয়ে মেনে নিয়ে সংসার করতে হয়, আর তা যদি না করি বাবা গলায় দড়ি দেবে বলে। আপনি বলুন তো, কোনো মেয়ে কি তার বাবা মার আত্মহত্যা মেনে নিতে পারে? তাই বলে আইনটাকে এভাবে নিজের হাতে তুলে নেবেন? আচ্ছা বলুন তো, পুলিশ কি পারত আমার ভাঙা সংসারটাকে জোড়া লাগাতে? নাকি আইনের কাছে কোনো উপায় ছিল এই অবৈধ সম্পর্কটাকে বন্ধ করার জন্য? বাধ্য হয়ে তাই আমি নিজের হাতকেই অস্ত্র করে নিয়েছি। তারপর একদিন যখন আমার বেডরুমটাকে ওরা লীলাক্ষেত্র বানালো, আর থাকতে পারলাম না। সব ধৈর্যের বাঁধ আমার ভেঙে গেল।
আমি আর পাচ্ছি না। আপনি আমাকে ফাঁসি দিন, আপনি আমাকে ফাঁসি দিন, আপনি আমাকে ফাঁসি দিন।